সাইফুদ্দিন নয়, শুধু বাংলাদেশের যারা অলরাউন্ডার রয়েছেন তারা আসলে বাংলাদেশ দলকে কতটা সাপোর্ট দিতে পারছেন, স্পেশালি টি-20-তে, কারণ সামনে এশিয়া কাপ রয়েছে, ওয়ার্ল্ড কাপ রয়েছে। সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক তাই বনন্ত। স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। সাইফুদ্দিনের কাছ থেকে আসলে আমরা শুনছিলাম যে ক্যাপ্টেন লিটন দাস তার উপরে একটু এক্সট্রা ভরসা করছেন, এবং সাইফুদ্দিনের জন্য আসলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, যে একটা স্থায়ী ইনজুরি নিয়ে তিনি ক্রিকেটটা খেলছেন। আলটিমেটলি ক্যাপ্টেন লিটন দাস যে প্ল্যান নিয়ে সাইফুদ্দিনকে ডেকেছেন, সেটা আসলে তিনি আসলে কতটা এক্সিকিউট করতে পারলেন, বা তাকে নিয়ে যে প্ল্যানটা করা হয়েছিল সেটা আসলে শ্রীলঙ্কাতে এবং পাকিস্তানের এগেনস্টে আসলে কতটা এক্সিকিউট করা গেছে? জি, শ্রীলঙ্কাতে দুটো ম্যাচ খেলেছেন, আমরা কথা বলছিলাম, তিনটা উইকেট পেয়েছেন দুটো ম্যাচে। পাকিস্তানের সাথে একটা ম্যাচে সুযোগ পেয়েছেন, ওখানেও খুব বেশি কিছু করার আসলে সুযোগ ছিল না। ব্যাট হাতে যখন নেমেছেন ততক্ষণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে। লাস্ট ম্যাচটাতে পাকিস্তানের সাথে বল হাতে 28 রান দিয়ে একটা শুরুটা খুব ভালো করেছিলেন। ফার্স্ট 3 ওভার ওয়াজ রিয়েলি গুড। লাস্ট ওভারে ডেতে এসে একটু মার খেতে পেয়েছে, হাসান নওয়াজ আসলে বেশ হাত খুলে খেলেছিলেন। ঠিক আছে, মানে একটা জিনিস বললেন না, যেটা যে ক্যাপ্টেন তাকে ডেকেছেন, ফোন করে বলেছেন, এবং তিনি ভাবছিলেন যে আবার হয়তো তাকে প্রমাণ করে আসতে হবে, সেই জায়গাতে ক্যাপ্টেনের ভরসা, এটা তো খুব বুস্ট আপ করে। মানে এটা যে কোনো কাজেই তো, তাই না? বস যখন আসলে অনেক বেশি ভরসা দেয় যে ইউ ক্যান ডু ইট, আম দেয়ার ফর ইউ, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় সাইফুদ্দিনের আত্মবিশ্বাসটা বেড়েছে, উইচ ইজ রিয়েলি নাইস। বাট সাইফুদ্দিন যখন বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন ইনজুরির কারণে, ওই সময়কার বাংলাদেশের টি-20 টিমের সিনারিও আর এই মাঝখানের যে লম্বা সময়টাতে তিনি ছিলেন, এই সময়ের সিনারিও কিন্তু আকাশ পাতাল বদলে গেছে। ওই সময় সাইফুদ্দিনের কোনো কম্পিটিটর ছিল না, এখন সাইফুদ্দিনের কম্পিটিটর একের অধিক। সো তাকে এখন দলে থাকতে হলে, এই যে তিনি নিজেই বলছিলেন ইন্টারভিউতে যে পেস বোলারদের আসলে আধিক্য বেড়েছে, এবং বাংলাদেশ এই বছরে শুধু পেস বোলারই খেলিয়েছে টি-20-তে 8টা। এই যে রোটেট করে বাংলাদেশ খেলতে পারছে, এবং আপনি দেখবেন যে তাসকিন এক ম্যাচ খেলছেন, পরের ম্যাচ খেলছেন না, মোস্তাফিজ পাকিস্তানের সাথে দুটো ম্যাচ খেলেছেন, তাসকিন দুটো ম্যাচ খেলেছেন, শরীফুল দুটো ম্যাচ খেলেছেন। সো উইচ ইজ রিয়েলি গুড যে আমাদের পেসাররা এত বেশি ইনজুরি প্রোন, সেই জায়গাতে আপনি যদি তাদেরকে রোটেট করে খেলাতে পারেন, এই রোটেশনের ফাঁকে সাইফুদ্দিন একটা ম্যাচ পেয়ে গেছেন পাকিস্তানের সাথে। সো আমার মনে হয় যে সাইফুদ্দিন ইজ ভেরি লাকি। অ্যাট দ্য সেম টাইম লম্বা একটা ইনজুরি কাটিয়ে এসে আপনি যে দলে ঢুকেই আকাশচুম্বী অনেক পারফরমেন্স করে ফেলবেন, এটা আসলে হয় না, কারণ ইন্টারন্যাশনাল অ্যারেনাতে অ্যাডাপ্টেশনের একটা জায়গা রয়েছে। বাট আই রিয়েলি গুড টু সি যে সাইফুদ্দিন এখন কম্পিটিশন করছেন তানজিম সাকিবের সাথে। ইউ নেভার নো, হয়তো 3টা পেসার হওয়ার পর তখন সাইফুদ্দিন বাংলাদেশ যদি কোনো কারণে 4টা পেসারও খেলিয়ে দেয় উইকেট চিন্তা করে, সেখানে হয়তো রিশাদের সাথেও তাকে একটা কম্পিটিশন করতে হবে। এই যে মিনি অলরাউন্ডারদের একটা প্রতিযোগিতা, সেটা খুবই হেলদি বলে আমি মনে করি। নিঃসন্দেহে। কিন্তু সাইফুদ্দিন যেটা বলছিলেন যে তার কম্পিটিটর রয়েছে, স্পেশালি পেস বোলারদের ক্ষেত্রে পর্যাপ্ত পেস বোলার বাংলাদেশ দলে রয়েছে, সেক্ষেত্রে তার যে একটা আলাদা ব্যাটিং ক্যালিবার রয়েছে, এবং তাকে আমরা বরাবর এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে যে তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার। সেটা আসলে সেই আস্থার প্রতিদানটা তিনি কতটা দিতে পেরেছেন এখন পর্যন্ত, এবং সেটা যদি তিনি দিতে পারেন তাহলে বাকি পেসারদের তুলনায় তাকে একাদশের সুযোগ পাওয়ার ক্ষেত্রে তিনি একটু অ্যাডভান্স থাকবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যদি দেখেন তানজিম সাকিব যখন মূল একাদশে খেলেন, তখন কিন্তু রিশাদের উপরে ব্যাট করেন, এবং আমরা ইনফ্যাক্ট লাস্ট যে 6টা টি-20 বাংলাদেশ খেলেছে, সেখানে আমি সম্ভবত 7-এ সাকিবকে ব্যাট করতেও দেখেছি, রিশাদের আগে নামতে দেখেছি। সো ওই আপনি যে একটু টুকটাক ব্যাটিংটা করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে ওই যে পেসারদের যে একটা ব্যাটেল বা একটা রেস রয়েছে, সেটার বাইরেও আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে। সেটা সাকিবের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সাইফুদ্দিনের ক্ষেত্রেও তেমনি প্রযোজ্য। সাইফুদ্দিন এটা জানেন যে পেসারদের সাথে একটা ডুয়েল তো রয়েছেই, অ্যাট দ্য সেম টাইম ব্যাটিংটা কিন্তু কাজে লাগাতে পারেন। লাস্ট ম্যাচটাতে সম্ভবত 34 বলে 35 বা 35 বলে 34 করছেন, এরকম একটা খুব বেশি ইম্প্যাক্টফুল ইনিংস না ইন টার্মস অফ বাংলাদেশ 81 রানে আসলে 9টা উইকেট হারিয়ে ফেলেছিল, ম্যাচ থেকে ছিটকে গেছে, অনেক বড় একটা টার্গেট ছিল বাংলাদেশের সামনে। সো খুব বেশি কিছু করার সুযোগ আসলে সাইফুদ্দিনের ছিল না ব্যাট হাতে, আপনি যেটা জিজ্ঞেস করলেন। সো আমার মনে হয় যে সাইফুদ্দিন যদি ওরকম একটা সিচুয়েশনে পড়েন, সিনারিটা ডিফারেন্ট হতো যদি বাংলাদেশ শুরুতে ব্যাট করতো, 70-80 রানে 6-7টা পড়ে যেত, সাইফুদ্দিন তখন খেলাটা বের করে নিতেন, হয়তো আমি কিছু বলতে পারতাম। আমার মনে হয় সাইফুদ্দিনকে আরেকটু সুযোগ দিতে হবে। ভালো লাগছে এটা ভেবে যে নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট তাকে দুটো সিরিজেই কন্টিনিউ করে যাচ্ছে। এই যে আত্মবিশ্বাসটা দিচ্ছে ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন, যে তুমি আছো, আমরা ভাবছি তোমাকে নিয়ে, এটা আমার মনে হয় তাকে আরও বুস্ট আপ করবে, এবং ইটস টু আর্লি টু সে, আমার মনে হয় আরও 1-2টা সিরিজ দেখা উচিত। নিঃসন্দেহে। কিন্তু সাইফুদ্দিনের কথা আমরা বলছিলাম স্পেশালি, এবং আমরা আসলে বলছিলাম যে অলরাউন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সাইফুদ্দিন যখন ব্যাটিংয়ের সুযোগটা পান, আপনি বলছিলেন যে খুব বেশি সুযোগ তিনি পান না।
সেক্ষেত্রে আসলে সেই সুযোগটা তৈরি করা, বা আমরা জানি যে প্রথম দিকে যারা ব্যাটিং করছেন, নাইম শেখের কথা আমরা বলি, কিংবা এমন ব্যাটসম্যান রয়েছেন যারা আসলে খুবই স্লো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন, যে কারণে দেখা যাচ্ছে যে 5 থেকে 6 বল পর্যন্ত সাইফুদ্দিনের মতন ব্যাটাররা সুযোগ পান। আরেকটু বেশি সুযোগ যদি তারা পেতেন, সেক্ষেত্রে কি আরেকটু ইম্প্যাক্ট রাখতে পারতেন কিনা তারা? আমার মনে হয় যে ধরেন নাইম শেখকে নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে, তবে সাইফুদ্দিন বা ধরেন যারা একটু ডিপে খেলে তাদের নিজেদের ব্যাটিং প্রমাণ করার জন্য বাংলাদেশ খুব ভালো একটা টিম। কারণ বাংলাদেশের টপ অর্ডার 3 ম্যাচে সিরিজ হলে 2টো ম্যাচে কলাপস করার চান্সেস হাই, একটা ম্যাচে কলাপস করবেই, যেটা করছে আর কি, মানে করবেই তো আর বলা যায় না, ইটস ক্রিকেট দিন শেষে। বাট বাংলাদেশের টপ অর্ডার যেহেতু কলাপস করে, মিডল অর্ডার বা লেট অর্ডারের একটা বড় সুযোগ থাকে। স্পেশালি দেখবেন জাকের আলী অনেক, শামীম পাটোয়ারি, এরা অনেক সময় পায় ক্রিজে, কারণ বাংলাদেশের টপ অর্ডার ধূপ করে 4টা উইকেট পড়ে গেল, পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে গেল, যেটা ইনফ্যাক্ট পাকিস্তানের সাথে আমরা দেখেছি 29 রানে 4টা পড়েছে, 25 রানে 5টা পড়েছে। সো সুযোগ সাইফুদ্দিনের বা যারা ওই জায়গাটাতে আছেন, রিশাদ বলেন, এখন তো তানজিম সাকিব খুব ভালো ব্যাট করছেন, সাকিব বলেন, সবারই সুযোগটা এখানে হার্ডলি রয়েছে। বাট যেহেতু সাইফুদ্দিনের হাতে মার রয়েছে, সাইফুদ্দিন যেহেতু ব্যাটিংটা ভালো পারেন, আমার মনে হয় সাইফুদ্দিনের উপর ভরসার জায়গাটা থাকতে পারে। ডেথ ওভার্সে পাকিস্তানের সাথে লাস্টে এসে একটু বেশি রান দিয়ে ফেলেছেন, ওখানে একটু এর আগেও আমরা দেখেছি সাউথ আফ্রিকার সাথেও পাওয়ার প্লেতে মার খেয়েছিলেন, অনেক আগের কথা বলছি, একেবারে মনে হয় 28, 30, 36 রানও দিয়েছেন। সো ওই জায়গা থেকে একটু ডেথ ওভার্সে যদি নিজেকে নিয়ে একটু ফাইন টিউনিং করতে পারেন। আদার দ্যান দ্যাট পাকিস্তানের সাথে লাস্ট টি20-তে খুবই ভালো বোলিং করেছেন, ব্যাটিং তো আপনি দেখেছেনই, 34 রানে অপরাজিত ছিলেন, এবং যেভাবে খেলেছেন কাভারের উপর দিয়ে একটা ছক্কা মেরেছিলেন, দেখে একদম জেনুইন ব্যাটারের মতো মনে হয়েছে। স্ট্রেট ড্রাইভে ছক্কা মেরেছেন, প্রথম শট বড় শটটাই মনে হয় স্ট্রেট ড্রাইভেই ছিল। সো আমার মনে হয় ব্যাটার সাইফুদ্দিনকে আমরা আরও সামনে আরও ভালোভাবে পাবো। সেটা তো অবশ্যই প্রত্যাশা করতেই পারি আমরা, কিন্তু যারা আসলে অলরাউন্ডার রয়েছেন, স্পেশালি আমরা রিশাদ হোসেনের কথা বলি, তানজিম সাকিবের কথা বলি, সাইফুদ্দিন নিজেও একজন অলরাউন্ডার, শামীম পাটোয়ারিকেও দিয়ে আপনি বোলিং করাতে পারেন, এবং যারা আসলে এই অলরাউন্ডাররা রয়েছেন তাদেরকে আসলে বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারছে, স্পেশালি ব্যাটিং এবং বোলিং দুই সাইড থেকেই? সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের মিনি অলরাউন্ডারদের যেটা প্রয়োজনীয়তা রয়েছে দলে, এটা কিন্তু আপনি দেখবেন এই লাস্ট 2-3টা সিরিজের আগে বাংলাদেশে কখনো এই প্র্যাকটিসটাই তো ছিল না। তো যেটা নিয়ে ইনফ্যাক্ট ব্যাটিং কোচ সালাউদ্দিনও কথা বলেছেন, যে আমার মনে হয় যে তাদের নাম উল্লেখ করে বলেছেন এদের ব্যাটিং নিয়ে কাজ করার জায়গা রয়েছে, স্পেশালি বাংলাদেশের টেলকে নিয়ে কাজ করার জায়গা রয়েছে। কারণ আপনি যদি এই সিরিজটাই দেখেন, টেলকে নিয়ে খেলে খেলে কিন্তু জাকির আলী অনেক 133 রান বোর্ডে জড়ো করেই কিন্তু খেলাটা বের করে নিয়ে গেছেন। সো এই মিনি অলরাউন্ডার বা টেলে যারা রয়েছেন, তাসকিন বলেন অথবা শরীফুল বলেন, শরীফুলও কিন্তু এই সিরিজে ছক্কা মেরেছেন। সো এদের প্রত্যেককে নিয়ে কাজ করার জায়গা রয়েছে। মিনি অলরাউন্ডারদের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে তাদের ব্যাটিংটা তাদেরকে একাদশে ঢুকতে হেল্প করে। আর বাংলাদেশের এখন ওই 6-7 থেকে শুরু করে 7 থেকে 11 পর্যন্ত এই স্লটে আপনি চাইলে অনেক চেঞ্জ করতে পারেন। রিশাদকে খেলাবেন, রিশাদকে না খেলালে আপনি নাসুমকে খেলাবেন, নাসুমকে খেলালেও আবার ওই যে ব্যাটিংটা কিন্তু আপনার চোখে তখন থাকবে যে নাসুম ছক্কা মারবে, নাসুম 4 মারবে, একটা ছোট পার্টনারশিপ তৈরি করবে। রিশাদের ক্ষেত্রেও সেম, সাকিব এর ক্ষেত্রেও সেম, সাইফুদ্দিনের ক্ষেত্রেও সেম। সো এই 4 জনের জায়গাটা একটু আলাদা, কারণ এই 4 জন তাদের বোলিং ক্যাপাবিলিটির সাথে ব্যাটিংটাকে আলাদাভাবে একটা অ্যাডভান্টেজ হিসেবে রেখে দলে ঢুকছেন। আমি মনে করি এরকম যাদের ক্ষমতা রয়েছে তারা যদি আরেকটু নিজেদেরকে উজাড় করে দেয়, এই ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটটা লাভবান হবে টি20 ফরম্যাটে। সেটা তো অবশ্যই, কিন্তু বাংলাদেশের যেটা সমস্যাটা মূলত দেখা যাচ্ছে যে একটু ব্যাটিং সারফেসের ক্ষেত্রে দেখা যায় যে বড় ইনিংস খেলায় দুর্বলতা রয়েছে। আলটিমেটলি দেখা যাচ্ছে লাস্টের দিকে গিয়ে টেইলে যারা ব্যাটিং করছেন তারা খুবই কম সুযোগ পাচ্ছেন, কিন্তু ওই কম সুযোগে তারা বিষয়টা এক্সিকিউট করতে পারছেন। কিন্তু যখন লম্বা ইনিংস খেলার প্রশ্নটা আসে তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি গড়বড় হয়ে যাচ্ছে। আপনি মানে এই দায়িত্বটা তো আসলে টপ অর্ডারদের নিতে হবে। এখন বাংলাদেশের যেটা মূল সমস্যা, ইনফ্যাক্ট এই লাস্ট সিরিজে যেটা মনে হয়েছে যে যখনই বাংলাদেশকে একটা বড় চ্যালেঞ্জ দেওয়া হয়, স্পেশালি ব্যাটারদের 170-80 চেইজের, ওইখানে বাংলাদেশ আসলে মাঠটা খেয়ে যাচ্ছে। কারণ আপনি যদি বাংলাদেশের লাস্ট টি20 দলটা দেখেন, যে 5টা পরিবর্তন নিয়ে বাংলাদেশ নেমেছে, আমার কাছে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ এক্সপেক্টই করেছে আমরা যদি শুরুতে ব্যাট করি 130-40 করবো, কারণ উইকেটটা তো আসলে তেমনই, এবং আমরা যদি পরে ব্যাট করি তাহলে ওইটাই চেস করবো। সো বাংলাদেশ যেভাবে
টিমটা সাজিয়েছে, এই টিম নিয়ে আপনি 130-40 হাইয়েস্ট চেস করতে পারবেন। এই ব্যাটিং অর্ডার নিয়ে আপনি 180-190 চেস করতে পারবেন না। সো টপ অর্ডারকে আসলে দায়িত্বটা নিতে হবে। স্পেশালি আমি জানি না নাইম শেখের উপরে আর সামনে আসলে ভরসা রাখবে কিনা। একটা জিনিস খুব ভালো যায় যে রোটেশন পদ্ধতিতে কিন্তু ওপেনাররাও খেলেছে। আপনি দেখেন 3 ওপেনার 2 করে ম্যাচ খেলেছেন, ম্যাচ টাইম কিন্তু তাদেরকে সমান দেওয়া হয়েছে। সেখানে নাইম শেখ হিউজলি ফেল মেরেছেন তার অ্যাপ্রোচে, শুধুমাত্র যে পারফরমেন্সে তা না। সো টপ অর্ডারকে বড় যেই ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে এক্সপেকটেশনস অনেক হাই, সেখানে টপ অর্ডারও যদি পারফর্ম না করে তাহলে লাস্ট ম্যাচে যেটা হয়েছে আমাদের এরকমই বড় বড় হারে নিয়ে কিন্তু সামনে বেশ বড় কয়েকটা মিশন রয়েছে। এশিয়া কাপের কথা বলি আমরা কিংবা ওয়ার্ল্ড কাপের কথা বলি, সেক্ষেত্রে আসলে অলরাউন্ডারদের উপরে কি একটু বেশি ভরসা করতে পারে কিনা টিম ম্যানেজমেন্ট, বা করাটা উচিত হবে কিনা, নাকি একেবারেই জেনুইন ব্যাটসম্যান এবং জেনুইন বোলাররাই আসলে আলটিমেটলি সবচাইতে বেটার অপরচুনিটি তৈরি করবে বাংলাদেশের জন্য? আপনি দেখেন, আপনি ইনফ্যাক্ট আমরা যখন শো করছি তার কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা, তার তৃতীয় টি20টা শেষ হলো। সেখানে 210+ একটা টার্গেট তারা করেছে অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার দলটা যদি দেখেন এই 3টা ম্যাচ খেলেছে তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে, প্রত্যেকটা ম্যাচেই পরিবর্তন। তারা কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের জন্য দল তৈরি করছে। এবং এই যে আপনি জিজ্ঞেস করছিলেন যে আসলে জেনুইন অলরাউন্ডার খুঁজছে নাকি তারা আসলে ব্যাটার খুঁজছে বা বোলার খুঁজছে, মাইকেল ওয়েন একটা নতুন প্লেয়ার অস্ট্রেলিয়া নিয়ে এসছে। আজকের ম্যাচেও খুব ভালো খেলেছেন, ব্যাট হাতে মনে হয় প্রায় 250 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, বল হাতে একটা উইকেট নিয়েছেন। ক্যামেরন গ্রিনের কথা বলছি। এই ধরনের ব্যাটার এবং বোলার যারা মিক্সড কম্বিনেশনের টিমকে ইনপুট দেয়, এই ধরনের প্লেয়ারদের প্রয়োজনীয়তা এই এখনকার দিনের টি20তে অত্যন্ত জরুরি। এবং রিয়েলি গুড টু সি যে বাংলাদেশ এরকম প্লেয়ার প্রডিউস করছে, এদেরকেই সামনে লাগবে ম্যাচ জিততে। সো আমি মনে করি যে এই কম্পিটিশনটা যেটা বোলারদের ক্ষেত্রে 8টা বোলার ব্যবহার হয়েছে, তেমনি মিনি অলরাউন্ডারদের ক্ষেত্রে 3-4 জন মিনি অলরাউন্ডার আমরা ব্যবহার করছি। আমার মনে হয় এই কম্পিটিশনটা বাড়তে থাকলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে নিঃসন্দেহে। এবং সামনে যেহেতু বেশ কিছু গুরুত্বপূর্ণ মিশন রয়েছে, এবং সেই মিশনে আসলে বাংলাদেশের অলরাউন্ডারদের পারফরমেন্স কতটা বাংলাদেশকে সাপোর্ট দিতে পারে সেটাই আসলে এখন দেখার বিষয়। তাই মনে তো আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে বাংলাদেশ দলের যারা অলরাউন্ডারদেরকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, ব্যাটে বলে সমান তালে আসলে তারা বাংলাদেশকে সেই সাপোর্টটা দিতে পারুক। অনেক ধন্যবাদ তাই বলুন তো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।